অবৈধ কালো আইন মানি না, মানব না। অবৈধ কালো আইন মানি না, মানব না। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সব গেট বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। আজই সুরাহা না হলে সচিবালয় অচলের হুঁশিয়ারি। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ভালো লাগলো না, চাকরি শেষ। চুক্তিভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই ৫-৬ জন সচিব আমাদেরকে দমানোর জন্য, তাদের সিট বহাল রাখার জন্য এই আইন করেছে। খুব শক্তিশালী কর্মসূচি শুরু করবো যদি আজকের দিনের মধ্যে এই আইন প্রত্যাহার করা না হয়। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে। প্রয়োজনে জনগণ খুঁজে নেবে বিকল্প, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। জনগণ বিকল্প খুঁজে নেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্র নির্বাচনের পক্ষে থাকা সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য খসরুর। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান শারজিসের। সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ছাত্রদলের। শিক্ষার্থী আসলেও চলছে না ক্লাস। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা নিয়ে সারা দেশে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকেরা। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। 4 দিনের সফরে কাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অংশ নেবেন নিক্কেই সম্মেলনে। 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা, টোকিও। এবং ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে চিত্রনায়িকা পরিমণি। দুপুরের পর সাক্ষ্যের ওপর আসামি পক্ষের জেরার শুনানি। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। কাজ ও সব গেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। নতুন অধ্যাদেশকে অবৈধ কালো আইন আখ্যা দিয়ে আজই সুরাহা না হলে সচিবালয় অচলের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সরকারি চাকরি অধ্যাদেশটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। ফেটে পড়েন বিক্ষোভে। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত, আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা। এ সময় বেশ কিছুক্ষণ সচিবালয়ের কর্মকর্তা বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। কর্মকর্তা কর্মচারীরা বলেন, আলোচনার আশ্বাস দেওয়ার পরেও কর্মচারীদের মতামত ছাড়াই রোববার সন্ধ্যায় হঠাৎ করে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করা হয়। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেন কর্মচারীরা। এতে নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হবেন বলে মনে করেন তারা। এ সময় সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণের দাবি করেন আন্দোলনকারীরা। তারা যেন এই আইনটা রিভিউ করে, পুনর্বিবেচনা করে, সহনশীল আইন তৈরি করে। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। সচিবদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত ধরে পুরো সরকার হয়ে যাবে। আমরা দমব না, আমরা জেলে যেতে রাজি। অধ্যাদেশটি আজই বাতিল করা না হলে সচিবালয় থেকে এবার সারা দেশের কর্মচারীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। আমরা কেউ বিব্রত হব না, অধৈর্য হব না। আমরা দাবি আদায় করে ফেলবো ইনশাআল্লাহ।
আমরা 3টি গ্রুপ একত্র হয়ে যৌথ এবং খুব শক্তিশালী কর্মসূচি শুরু করব যদি আজকের দিনের মধ্যে এই আইন প্রত্যাহার করা না হয়। গত বৃহস্পতিবার বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার সন্ধ্যায় প্রকাশ করা হয় গেজেট। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সবশেষ খবর জানতে তার কাছে। নতুন যে অধ্যাদেশটি গতকাল জারি হয়েছে সেটি বাতিলের দাবিতেই মূলত উত্তাল ছিল আজকে এই সচিবালয়, অর্থাৎ প্রশাসনের যে প্রাণকেন্দ্র সচিবালয় সেটি উত্তাল করে রেখেছিল কর্মকর্তা কর্মচারীরা। আমি যদি আরেকটু বলি যে সরকারি চাকরি অধ্যাদেশ, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 যেটি গতকালেই গেজেট আকারে জারি হয়েছে, মূলত সেটি বাতিলের দাবিতে যখন অনুমোদন হয়েছিল গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি, তখন থেকেই কিন্তু আন্দোলন করছিল কর্মকর্তারা এবং কর্মকর্তা যারা এখানে আন্দোলন করে যাচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে এবং যারা বলছিলেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সরাসরি বলছিলেন যে আলাপ আলোচনা ছাড়া এটি গেজেট হবে না। তো সেটি উপেক্ষা করেই গতকাল এটি যখন হয়ে যায়, গেজেট আকারে জারি করা হয়, ঠিক তারপর থেকে আজকে সকাল থেকেই কিন্তু উত্তাল হয়ে ওঠে এটি বাতিলের দাবিতে। আমরা সকাল থেকে যেটি দেখেছি, সকাল 11টার পর থেকে সমস্ত কাজকর্ম বন্ধ রেখে সমস্ত ভবন থেকে, যে কটি ভবন আছে সচিবালয়ের মধ্যে সবগুলো ভবন থেকে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু নেমে আসেন নিচে এবং সচিবালয়ের একটি কেন্দ্রস্থল আছে যেটি বাণিজ্য ভবন এবং 6 নম্বর ভবনের সামনের একটি জায়গা, সেখানে তারা সমবেত হন। এর পরপরই কিন্তু তারা মিছিলটি নিয়ে প্রত্যেকটি ভবনের ফ্লোরে গিয়ে বিভিন্ন তলায় গিয়ে তারা কিন্তু মিছিল করেছে এবং একটি পর্যায়ে বিক্ষোভ মিছিল করে তারা তাদের দাবিগুলো জানিয়েছে, বিভিন্ন স্লোগান তুলেছে, প্ল্যাকার্ড বহন করেছে এটি বাতিলের জন্য এবং তারা পরিষ্কার করে বলেছে এই আইনটি এটি একটি কালো আইন এবং এই অধ্যাদেশটি যদি সত্যি বাতিল করা না হয় তাহলে কর্মকর্তা এবং কর্মচারীরা তারা বৈষম্যের শিকার হবেন। ছোটোখাটো কারণে তাদের যদি চাকরি থেকে তাদের বরখাস্ত করা হয়, তারা কোনো আইনগত পদক্ষেপ নিতে পারবেন না, সরাসরি একমাত্র রাষ্ট্রপতির কাছে তাদের যেতে হবে। এরকম দাবির প্রেক্ষিতে তারা বলছে আজকে বিকেল 4টার মধ্যে এটি বাতিল করতে হবে, তা না হলে আগামীকাল থেকে তারা কঠোর আন্দোলনে যাবেন এবং সারা দেশের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তারা আন্দোলন গড়ে তুলবেন এবং সচিবালয় অচল করে দেবেন, এই দাবিটি তারা করেছেন। তো সবশেষের কি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে ইতিমধ্যে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আইন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা একটি আলোচনার চিন্তা ভাবনা করছেন। এই ছিল মূলত সচিবালয়ের সবশেষ তথ্য। যদি আইন উপদেষ্টার সাথে আলাপের ভিত্তিতে নতুন কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে, প্রয়োজনে জনগণ বিকল্প খুঁজে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামে পথসভা এবং লিফলেট বিতরণের সময় এ কথা বলেন হাসান। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। শিক্ষার্থী এলেও হচ্ছে না ক্লাস। চাকরি শুরুতে 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শ্রেণীকক্ষে বসে আছে ক্ষুদে শিক্ষার্থীরা, কিন্তু দেখা নেই শিক্ষকের। বোর্ডগুলোয় লেখা চলছে কর্মবিরতি। সোমবার সকাল থেকে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি সহকারী শিক্ষকের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। কোনো কিছুতে কিছু হচ্ছে না পেরে বাধ্য হয়ে আমরা সব স্কুলে কর্মবিরতিটা করতে আমরা বাধ্য হচ্ছি। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হবে, এটা
আদৌ কাম্য নয়। বাচ্চারা যে সাফার করছে এটা আমরা চাই না, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। এদিকে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা, অনেকে ফিরে যান বাড়ি, কেউ কেউ ক্লাসে বসে সহপাঠীদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। সকাল থেকে আমরা বসে আছি, ক্লাস হচ্ছে না, স্যাররা দ্রুত ক্লাসে আসুক, এটাই চাই। কর্মবিরতিতে ছাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কর্মবিরতি করবেন, কিন্তু ছাত্রদের যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা একটু দৃষ্টিকটু দিবেন। তবে ভিন্ন চিত্র চাঁদপুরে। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক। 11তম গ্রেডের বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি, সেটি কিন্তু ময়মনসিংহ চলছে। ময়মনসিংহে 2000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা স্কুলে এসেছেন, যারা শিক্ষার্থী, তারা কিন্তু মোটামুটি হেসে খেলে আনন্দে অনেকটা সময় কাটাচ্ছেন, অনেকটা গল্প গুজব করে সময় কাটাচ্ছেন বা খেলাধুলা করে সময় কাটাচ্ছেন। তবে যারা শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যে ক্লাসে যাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন লেখা দিয়ে তাদেরকে ক্লাসরুমে ব্যস্ত রাখছেন, এমনটি কিন্তু শিক্ষকরা জানিয়েছেন। তো তারা যদি বলছেন যে শিক্ষার্থীরা যেন ক্লাসে থাকে এবং তারা যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খল না হয়, সেই জন্য আসলে তাদেরকে ক্লাসে বসিয়ে রাখা হচ্ছে, নানা ধরনের লেখা বা পড়া দিয়ে আসলে তাদেরকে ক্লাসে রাখা হচ্ছে। অন্যদিকে কিছু সময়ের জন্য ক্লাসরুমে থাকলেও আবার শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষক কক্ষে তারা কিন্তু মোটামুটি অলস সময় কাটাচ্ছেন। তারা যেটি বলছেন যে তারা ইতিপূর্বে 1 ঘন্টা 2 ঘন্টা অর্ধ দিবস এরকম নানা ধরনের কর্মসূচি তারা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত তাদের যে মূল 3টি দাবি, সেই দাবি কিন্তু এখন পর্যন্ত তারা এই বিষয়ে তারা সরকার এই বিষয়ে সুরাহা কোনো কিছু করেনি, যার ফলে আজকে তারা পূর্ণ দিবস কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এই তারা ক্লাসে ফিরে যেতে চান এবং এই যেন কর্মবিরতি না করতে হয় এমনটি আসলে শিক্ষকরা চান। এই জন্য তারা সরকারের দৃষ্টি কামনা করেছেন দ্রুত যেন এই বিষয়ে সুরাহা করা হয় এবং তাদের যে 3 দফা দাবি, এই দাবি মেনে নেওয়া হয়। এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে কর্মবিরতির সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে। 29 মের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ বিষয়ে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে ব্রিফ করছেন পরিষদের নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। কর রাজস্ব নীতি প্রণয়ন, কর রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনায় জ্ঞান, দক্ষতা ও বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে চেয়ারম্যান পদে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। আমাদের আরেকটি দাবির প্রেক্ষিতে আমরা আশা করি সরকার খুব শীঘ্রই রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদন জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আশা করে আগামী 31 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর লক্ষ্যে সরকার খুব শীঘ্রই আলোচনা শুরু সহ প্রয়োজনীয় কার্যক্রম দৃশ্যমান করবে। পরিশেষে আমাদের বিগত কয়েকদিনের এই কর্মসূচির ফলাফল হিসেবে আগামী দিনে দেশে একটি টেকসই ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়াও উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সাম্য হত্যার বিচারের পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সহপাঠী হারানোর শোক রূপ নিয়েছে ক্ষোভে। স্লোগানে মিছিলে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জোরালো আওয়াজে উঠেছে বিচারের দাবি।
সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার আর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজয় বাংলার পাদদেশে আয়োজন করা হয় প্রতিবাদী সমাবেশের। সাম্য হত্যার 12 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। 13 দিন হয়ে গেছে, এর মধ্যে কেন খুনিকে ধরা হবে না? এটাই তো একটা হতাশা যে আমাদের দেশে এখন একটা হত্যা হয়েছে, ওইটার জন্য আমাদের দাবি করতে হচ্ছে যে আমাদের যে অপরাধী তাদের শাস্তির জন্য। আমরা এমন একটা দেশে থাকি যে সিম্পল বিচারের জন্য রাস্তায় নামতে হয়। সারা ক্যাম্পাসে এতগুলো সিসিটিভি, একটা সিসিটিভি ফুটেজ তারা আমাদের সামনে দেখায়নি যে কিভাবে মারা গেছে। এদিকে সাম্য হত্যার বিচার, উপাচার্য প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। পরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। আজকে 13 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ভাই, আমাদের সহযোদ্ধা সাম্যকে কেন মারা হয়েছে, কে মারছে, কোথায় মারছে, কি ঘটনা, আমরা কোনো রহস্য উদ্ঘাটন করতে পারি নাই। এই বিসি প্রক্টর একজন বিপ্লবীকে নিরাপত্তা দিতে পারে নাই। আমি এই অতর্ব বিসি এবং প্রক্টরের পদত্যাগ চাই না। আমি মনে করি এই ব্যর্থতার দায় নিয়ে এই অতর্ব বিসি এবং প্রক্টর নিজ লজ্জা থেকে নিজে থেকে পদত্যাগ করা উচিত। এছাড়া সাম্য হত্যার ঘটনায় উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন, সরাসরি যাচ্ছে তার কাছে। শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে সকালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার কিন্তু যে একটি অবস্থান কর্মসূচি সেটি পালন করছে উপাচার্য কার্যালয়ের সামনে। এবং এখানে এই বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র সাহস। আমরা সরাসরি একটু তার বক্তব্যে যাওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার এই অরাজকতার সৃষ্টি হতো না। এই ফাদার অফ ডেমোক্রেসি নিয়াজ আহমেদ খান এবং মহাবেস্টার সাইফুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নিয়োগ হওয়ার পর আমরা দেখলাম কিছুদিনের মধ্যেই ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলের মতো একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথচ সেই ঘটনার পর এই মহাবেস্টার প্রক্টর সাইফুদ্দিন আহমেদ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা ইলিয়ে বিলিয়ে টাইম ক্যাপচারের মাধ্যমেই সেই ঘটনাকে ধামাচাপা দিতে দেখেছি। সেই খুনের ঘটনাটিতে সুন্দরভাবে মবগুলোকে যদি দমিয়ে আস্তে আস্তে শিক্ষার পরিবেশ, ক্যাম্পাসের পরিবেশ নিরাপত্তার দিকে এগিয়ে নেওয়া যেত, আজকে হয়তো আমাদের জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোগিতার সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো না। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, শুনছিলাম আন্দোলনকারীদের বক্তব্য। গণতন্ত্রের পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার, নতুবা জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা। 5 আগস্ট পরবর্তী সেনাপ্রধানের আচরণ গণতন্ত্র এবং নির্বাচনের পক্ষে ছিল উল্লেখ করে সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। পরে গশ্বরচন্দ্র রায় বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার, নতুবা জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা ফেসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনও গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। গণতন্ত্র এখনও আলোর মুখ দেখে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন ৫ আগস্টের পর সেনাপ্রধানের আচরণ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে, তাই সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত। সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, অনৈক্য তো এখানে সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। জানানো হয়, তরুণদের চিন্তা ও নেতৃত্বের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশে প্রায় ১৫ লাখ তরুণ যোগ দেবেন। আর ২৭ মে কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনার হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নীলফামারীর ডোমারে পথসভা শেষে আহ্বান জানান তিনি। এদিকে চট্টগ্রামে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সফল হয়নি। সংস্কার ও সংবিধানের রূপরেখা কেমন হবে তা ঠিক করতে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম ও নীলফামারীতে পথসভা এবং লিফলেট বিতরণ করেছে। সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে মিনি ট্রাকে করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ দলের নেতাকর্মীরা পথসভা করেন। পথসভা শুরুর আগে হাসনাত বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সফল হয়নি। আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি। সেজন্য মানুষ আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে। এদিন নীলফামারীর ৬ উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সঙ্গে ছিলেন এনসিপির অন্য সদস্যরাও। বৃষ্টি মাথায় নিয়েই ডোমার উপজেলায় পথসভা করে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানান সার্জিস। এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই, খুনি হাসিনা ফিরে আসার সুযোগ নেই। আসলে একটা কারণে আসবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবে। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। মাছের বাজার মেলছে, এই জন্য দাঁড়াইছে, চলে যাবো এখনই। এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। বিকাল হইলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। ফুটপাত ছাড়িয়ে বাজার বসছে রাজধানীর প্রধান সড়কে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চলে কেনাকাটা, যানজটে চরম ভোগান্তি। দোকানের সঙ্গে ইঁদুর বিড়াল খেলা প্রশাসনের। 4 দিনের সফরে আগামীকাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী আরও জানান, 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। এছাড়া জাপানের কাছে স্বল্প সুদে $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানো দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। মঙ্গলবার দিবাগত রাতে 4 দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। যে আমরা বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। ওই যে বললাম যে এক্সিস্টিং আমাদের যে মেকানিজম আছে, জাইকা, জেট্রো সহ অন্যান্য যে ফরম্যাট আছে, সেই ফরম্যাটের মাধ্যমেই আমরা এই বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ের 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। যে এই সফরকালে সর্বমোট 7টি
এমওইউ সাইনিং হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, সেই জন্য এই দুটো একটু আলাদা করে বলছি আমি। এটা গভর্নমেন্ট টু বিজনেস হবে। এই দুটোই আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়ালে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নগর ভবনের শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 24 ঘন্টা সময় বেঁধে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। হোসেনকে শপথ পাঠ না করাবে সে পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। যে রায় দিয়েছে এই রায় অমান্য করে স্থানীয় সরকার উপদেষ্টা যে তালবাহানা রায় পরেও যে শপথ নিয়ে তালবাহানা করছে, এটা ঢাকাবাসী মেনে নিতে পারে না। নগরের পিতা না থাকলে নগর সেবা হবে কিভাবে? আমরা নগরের পিতা চাই। এদিকে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করেছেন রিটকারী। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর সময়সীমা আজকেই শেষ হচ্ছে। এখন পর্যন্ত তাকে শপথ পড়ানোর বিষয়ে সরকারের তরফ থেকে কোনো অগ্রগতি সেটি আমরা জানতে পারিনি। অন্যদিকে হাইকোর্টেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রিটকারী। এর আগে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছিলেন একজন আইনজীবী, তিনি ঢাকা দক্ষিণের বাসিন্দা। সেই রিটটি খারিজ হয়ে গিয়েছিল। সেই খারিজের আদেশের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে তিনি লিফটটি আপিল করেছেন এবং আপিলটি আজকে শুনানি হতে পারে অথবা এবং নাও পারে, এমনটাই কিন্তু রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর অন্যদিকে ইশরাকের আইনজীবী একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সরকারকে এবং লিগ্যাল নোটিশে 24 ঘন্টার মধ্যে ইশরাককে আইন অনুযায়ী শপথ পড়ানোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে লিগ্যাল নোটিশে। যদি লিগ্যাল নোটিশের জবাব না মেলে বা ইশরাককে শপথ না পড়ান তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন, এমনটাই কিন্তু ইশরাকের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। তো মূলত মামলাটির সূত্রপাত যেটি হয়েছিল, নির্বাচনের ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন এবং রায়ের পরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করে, কিন্তু একজন ব্যক্তি হাইকোর্টে এসে রিট করার কারণে ইশরাকের শপথ নেওয়ার বিষয়টি ঝুলে যায়। যদিও হাইকোর্ট থেকে রিটটি খারিজ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে তাকে শপথ পড়ানোর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে রিটকারীর আইনজীবী যিনি বারবারই যেটি বলছেন যে বিচারিক আদালত অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করে যে রায় দিয়েছেন সেই রায়টি ত্রুটিপূর্ণ ছিল, সেই কারণেই তারা আইনি ব্যাখ্যার জন্যই সর্বোচ্চ আদালতে এসেছিলেন। অন্যদিকে ইশরাকের আইনজীবী যেটা বলছেন যে যিনি রিটটি করেছেন তার রিটটি করার কোনো এখতিয়ারই ছিল না। তো এই ছিল মূলত হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। ব্যবসায়ী নাসিরুদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ হাজির হন তিনি। তবে অন্য মামলার ব্যস্ততার কারণে সাক্ষ্যের ওপর আসামি পক্ষের জেরার সময় পিছিয়ে বিকেল 3টায় নির্ধারণ করেন আদালত। 2021 সালের 14 জুন নাসিরুদ্দিন ও তার বন্ধু অমি সহ 4 জনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরিমণি। পরে 2022 সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরিমণীয় সাক্ষীর হাজিরা দাখিল করেছে বিজ্ঞ আদালতে। কোর্টের আজকে অন্য কাজে ব্যস্ততা থাকায় কয়েকটা মিটিং আছে, কোর্ট আমাদের জানিয়েছেন। সেকেন্ড হাফে মামলাটি জেরার জন্য রাখা আছে এবং জেরা হবে। এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক। এই মুহূর্তে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম, সরাসরি যাচ্ছি তার কাছে।
বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণির দায়ের করা মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় আজ তিনি বাদী হিসেবে তার সাক্ষ্যের জেরার জন্য আজ আদালতে উপস্থিত হয়েছিলেন। নাসির উদ্দিনের আইনজীবী অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর জেরার সম্মুখীন হওয়ার কথা ছিল আজকে পরিমণির, কিন্তু আদালতে অন্যান্য বিচারিক কার্যক্রম থাকার কারণে বিচারক সেই জেরার সময় বিকেল ৩টার দিকে ধার্য করেন। এরপর পরিমণি আদালত থেকে চলে যান এবং তিনি জানান যে তিনি ৩টার আগ দিয়ে আবারও আদালতে আসবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিমণি জানান যে এই ঘটনায় তিনি আসামিদের দ্রুতই যেন তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনা হয় সেই দাবি তিনি জানান। একটু জানিয়ে রাখি 2021 সালে ঢাকার সাভারের বোট ক্লাবে এই ঘটনাটি ঘটে, যেখানে পরিমণি জানান যে ব্যবসায়ী নাসির উদ্দিন এবং তার বন্ধু শহীদুল আলম এবং অমি তাকে মারধর ও ধর্ষণ চেষ্টা করে। সেই প্রেক্ষিতে এই মামলাটি দায়ের করা হয় এবং সেই মামলা পরবর্তীতে একই বছর তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে পরে 2022 সালে পরিমণি এই মামলার উপরে তার বাদী হিসেবে তার যে সাক্ষ্য তিনি সেই সাক্ষ্য তিনি আদালতে প্রদান করেন। সাক্ষ্যের সময় মামলার অন্যান্য যে আসামি অমি এবং শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন, তবে নাসির সেদিন উপস্থিত ছিলেন না। তো সেই সাক্ষ্যের ভিত্তিতে আজ আদালতে পরিমণি আসামি পক্ষের জেরার সম্মুখীন হওয়ার কথা রয়েছে। তো আদালত থেকে পরিমণির মামলার বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে। আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। আইনজীবী জানান সকালে দুদকের মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সেখানে হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে নেওয়া হয় তাকে। কয়েকদিন ধরেই কামরুল ইসলাম অসুস্থ বলে জানান তার আইনজীবী। জেল হাজতের টয়লেটে উনি টয়লেট ব্যবহার করতে যায়, সেখানে উনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং পরবর্তীতে আজকে যারা এখানে ডিসি প্রসিকিউশন সহ যারা কোর্ট পুলিশ এদের সার্বিক সহযোগিতায় উনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে উনাকে জেলখানায় কারা হাসপাতালে প্রেরণ করে। কিছুক্ষণ আগেই উনাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে উনাকে নিয়ে যায়। ফুটপাত ছাপিয়ে প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী বাজার। মাঝ রাস্তায় মোটরসাইকেল প্রাইভেট কার থামিয়ে সদাইও করছেন অনেকে। তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। এতে অফিস যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন কর্মজীবীরা। আবার ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পরিবেশ। এদিকে অস্থায়ী বাজার সরাতে গেলে প্রশাসনের সঙ্গে দোকানিদের চলে ইঁদুর বিড়াল খেলা। শিফাত আল শাহরিয়ার এবং মোবারক হোসেন শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে গণপরিবহন, রাস্তা জুড়ে পার্কিং হচ্ছে ব্যক্তিগত গাড়ি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কমাসে ফুটপাত ছাড়িয়ে ভাসমান বাজারে দখলে মূল সড়কও। আর এটি এখন মিরপুর থেকে মোহাম্মদপুর, বাড্ডা থেকে যাত্রাবাড়ি, রাজধানীর ব্যস্ততম এসব এলাকার চিত্র। রাস্তার পাশে এই বাজারটা একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে গেছে। স্কুল কলেজ যারাই আসে খুব কষ্ট হচ্ছে, বিকাল হলে মানুষ এই জায়গায় হাঁটতে পারে না। কেউ মোটরসাইকেল, কেউ বা ব্যক্তিগত প্রাইভেট কার থামিয়ে করছেন বাজার সদাই। এতে 20 থেকে 30 সেকেন্ডের পথ পাড়ি দিতে সময় লাগছে 10 থেকে 15 মিনিট। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে কাজে বা প্রয়োজনে বের হওয়াদের। মাছ বিক্রি করে বা তরকারি বিক্রি করে ভ্যানওয়ালারা, ওনারা অনেক সময় রাস্তার মাঝখানে আসে। এই সকালবেলা যে অফিস টাইমটা অনেক যানজট হয়। বাজার পাতে আমাকে 20-30 মিনিট আধা ঘন্টা লাগে। না দাঁড়ানোর জায়গা না তো, এখানে তো দাঁড়াই নেই ওইভাবে। কোথায় দাঁড়াইছি? এখানে ব্রেক করলাম। বাজারের ক্ষেত্রেও সংস্কার হওয়া উচিত বলে আমি মনে করি। রাজধানীর অন্যান্য এলাকার প্রধান সড়ক থেকে অলিগলিও এসব অবৈধ ভাসমান ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গায় নিজেরাই এখন এসব দোকানের মালিক বলে দাবি তাদের। সামনে পিছনে গাছপালা বইছে, গাড়ি তো এই কারণে আমরা একটু সামনে কাস্টমার দাঁড়া হয়েছে, কাস্টমার তো আপনি সাইডে গেলেও পারবেন। জি ভাই, লোকবল সংকটের কারণ দেখিয়ে সিটি কর্পোরেশন ও ডিএমপি বলছে একক কোনো প্রতিষ্ঠান নয়, জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকল সংস্থাগুলো এগিয়ে এলে সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব। সবারই একটা কিন্তু ভূমিকা রয়েছে। শুধু পুলিশ আপনি আজকে
কিছু লোককে আমি উচ্ছেদ করলাম, আবার একটু পর আবার এসে দখল করলো। আমাদের সিটি কর্পোরেশনের সেই সেট আপ কিন্তু নাই যে আমি একদম রাস্তাতে আমার লোক বসিয়ে রাখবো। আমরা যেমন কাজ করবো, এখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে, সংশ্লিষ্ট যারা আছে সেখানে তারা কাজ করবে সেই জায়গাটিতে। সড়ক ও ফুটপাতে চলাচলে ভোগান্তি নয়, নগরবাসীর চাওয়া সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটবিহীন এক শহর। প্রশাসন বলছে শুধুমাত্র বিক্রেতাকে সরিয়ে নয়, পাশাপাশি সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরও সচেতন হতে হবে, তাদেরও এগিয়ে আসতে হবে। এছাড়া এই বাজার ব্যবস্থা কখনোই এখান থেকে স্থানান্তর করা সম্ভব নয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতি, মন্তব্য আসিয়ান সভাপতির, ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান। এবার বাণিজ্যের সংবাদ। আবু সাইদ ও মুগ্ধের ছবিসহ জুলাই মাসে বাজারে আসছে 5 টাকার নতুন নোট। তবে আজ কিংবা কাল থেকে মিলবে 20, 50 ও 1000 টাকার নোট। এগুলোই থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জুলাই আন্দোলনের ছবি। প্রথম ধাপে মোট 1000 কোটি টাকা সমমানের নতুন নোট ছাড়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্লবের সাক্ষী হিসেবে দেয়ালে দেয়ালে থেকে যায় নানা ডিজাইনের গ্রাফিতি, যেখানে ফুটে উঠেছে দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা। এবারে নতুন টাকায় এসব গ্রাফিতি সহ জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে যুক্ত হয়েছে আন্দোলনের নানা ছবি। এছাড়াও থাকছে ইতিহাস, ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। প্রথম পর্যায়ে বাজারে আসছে 20 ও 50 টাকার নোট। সব ধরনের নোট তো একসাথে ছাপানো সম্ভব না, কিন্তু সবগুলো উদ্যোগ নেওয়া হয়ে গেছে, একটার পর একটা প্রিন্টে যেতে থাকবে। অতএব দুই থেকে তিন ধরনের নোট হয়তোবা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ মার্কেটে আসবে। বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত 1000 টাকার নোট 2 জুন বাজারে ছাড়া হবে। আর ঈদের পর আসছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব সংবলিত 5 টাকার নোট। বহুদিন পর একটা একেবারে ভিন্ন। এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো, মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না, কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো কোনো নোটের। কেন্দ্রীয় ব্যাংক জানায়, দরপত্র প্রক্রিয়ায় সময় লাগায় ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। বর্তমানে প্রচলিত 9 ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে আসিয়ানের 46তম সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সংস্থাটিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। বাণিজ্য নিরাপত্তা, আঞ্চলিক ঐক্য এবং ভূ রাজনৈতিক টানাপোড়েনের স্থায়ী সমাধানের সন্ধানে নতুন রূপরেখার ঘোষণা আসতে পারে এবারের সম্মেলনে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের 46তম সম্মেলন। স্থানীয় সময় সোমবার সকাল থেকেই শহরের পেট্রোনাস টাওয়ারে আসতে থাকেন সংস্থাটির সদস্য দেশের প্রতিনিধিরা। আগত অতিথিদের স্বাগত জানান আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের উদ্বোধনী ভাষণে আনোয়ার ইব্রাহিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি আজ ভেঙে পড়ছে। ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন তিনি। সেই সঙ্গে শুল্ক নীতি মোকাবিলায় আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান ইব্রাহিম। মিয়ানমারে রাজনৈতিক সহিংসতা এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসী নীতির বিষয়েও আলোচনা হয়েছে সম্মেলনের ফাঁকে। আসিয়ান নেতারা বলছেন, এ দুটি ইস্যু আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী হুমকি। সমাধানের পথ বের করতে চীনের সঙ্গে সরাসরি সংলাপ এবং মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয় উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি সংস্কারের ঘোষণা এসেছে সম্মেলন থেকে। গুরুত্বপূর্ণ অংশ হলো আসিয়ান কমিউনিটি ভিশন 2045-এর আনুষ্ঠানিক উন্মোচন। এটি একটি 20 বছরের রোডম্যাপ, যা দক্ষিণ পূর্ব এশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে একীভূত করার কৌশল নির্ধারণ করছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।
খেলার খবর, 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নিতে দ্বিতীয় ধাপে পাকিস্তান পৌঁছেছেন টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। এর আগে রোববার প্রথম ধাপে লাহোর যান 4 ক্রিকেটার সহ 10 সদস্য। ইনজুরিতে ছিটকে যাওয়ায় মোস্তাফিজের পরিবর্তে পাকিস্তানের টিকিট পাওয়া খালেদ দলের সঙ্গে যোগ দেবেন কাল। পিএসএল খেলায় আগে থেকেই পাকিস্তানে আছেন রিশাদ আর মিরাজ। লাহোরে 28 মে প্রথম ম্যাচে মাঠে নামার আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবেন টাইগাররা, যা শুরু হবে আজ থেকে। আমিরাতের ব্যর্থতা ভুলতে আর বিশ্বকাপের প্রস্তুতিতে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ সিমন্স শিষ্যদের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়, সব গেট বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ। আজই সুরাহা না হলে সচিবালয় অচলের হুঁশিয়ারি। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি হাসনাতের। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান শেরজিসের। এবং সুষ্ঠু নির্বাচন না হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান বললেন বিএনপি নেতা গয়েশ্বর। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত মন্তব্য খসরুর। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।